ইতোমধ্যেই আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন, একটি সিনেমার কারণে একজন নেত্রীর 30 বছরের রাজনৈতিক কেরিয়ার শেষ। এবার আসুন মূল কথায়, কেন এবং কোথায় কিভাবে ঘটল এমন ঘটনা। আলিয়া সিজার শহরের একজন রাজনৈতিক কর্মী। সে নানা রকম অপরাধের সাথে জড়িত। তার ইচ্ছা হলো সে একটি সিনেমা করবে, কিন্তু তার দলের একজন কর্মী, যিনি সিনেমার নায়ক, সে তাকে কালো বলে অপমান করলো এবং বলল, কালো চেহারার নায়কের সিনেমা হলে দেখতে কেউ আসবে না। কিন্তু সিজার সিনেমা করবেই। সিনেমার জন্য প্রয়োজন গল্প, ডিরেক্টর এবং আরও অনেক কলাকুশলী। তাই সিনেমার জন্য ডিরেক্টর বাছাই শুরু করা হলো। ডিরেক্টর হিসেবে সিলেক্ট হলো এমন একজন যিনি খুব ভীতু, তবে মিথ্যা হত্যা মামলায় ফেসে গিয়ে সে জেলে গিয়েছিলেন। এবং সিজারের বিরোধী রাজনৈতিক কর্মীর ভাই একজন পুলিশ। এই পুলিশ তাকে শর্ত দিয়েছে, সিজারকে হত্যা করতে পারলে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। তাই সে নিজেকে মামলা থেকে বাঁচানোর জন্য সিজারকে হত্যা করতে রাজি হয় এবং কৌশলে সিজারের সিনেমাতে পরিচালক হিসেবে যোগ দেয়। কিন্তু সিজার এসবের কিছুই জানতো না। গল্প ছাড়াই শুরু হলো সিনেমার শুটিং। অর্থাৎ সিজার বাস্তবে যা করবে তাই ভিডিও শুট করে তৈরি হবে সিনেমা। বিভিন্ন দৃশ্য শুটিং চলছিল, কিন্তু পরিচালক কোনোভাবেই সিজারকে হত্যা করতে পারছিল না, কারণ সে কখনো কাউকে হত্যা করেনি এবং সে খুব ভীতু। কিন্তু সে পরিচালক হিসেবে যোগ দিয়েছিল মূলত সিজারকে হত্যা করতেই। সে তার আসল উদ্দেশ্যই হাসিল করতে পারছিল না। সিনেমার শুটিং করতে করতে সে তার নিজের মধ্যে একজন পরিচালককেই আবিষ্কার করলেন। দিন গড়াচ্ছিল আর সিজারের প্রতি তার ভালোবাসা বেড়ে চলছিল, যে কারণে কোনোভাবেই সিজারকে সে হত্যা করতে পারছিল না। একটা পর্যায়ে দেখলেন অনেক রকম দৃশ্য শ্যুট করা হয়ে গেছে, কিন্তু সিনেমাতে ইমোশনটা ঠিকভাবে ফুটে উঠছে না। তাই সেই পরিচালক সিজারকে পরামর্শ দিলেন, ইমোশনাল কিছু ভিডিও দৃশ্য শ্যুট করা প্রয়োজন এবং সেটার জন্য সিজারের আদিনিবাস যে জঙ্গলে ছিল, সেই আদিবাসীদের কষ্টময় জীবনের শরণাপন্ন হলে অবশ্যই ইমোশনাল দৃশ্য পাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়ে তারা সেখানকার জীবনধারা এবং চরম বাস্তবতার মুখোমুখি হলেন। তারা দেখলেন সেখানকার আদিবাসীরা রাষ্ট্রের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং কিছু হাতি শিকারী জঙ্গলের হাতিগুলোকে একে একে মেরে ফেলছে, যা অমানবিক এবং আইন বিরুদ্ধ। সিজার তার শক্তি দিয়ে হাতি শিকারীকে প্রশাসনের কাছে তুলে দেয় এবং সরকারের কাছে বেশ প্রশংসা অর্জন করেন। কিন্তু সিজার জানতো না যে ক্ষমতাসীন দলই এই চক্রের প্রধান। ক্ষমতাসীন দলের নেত্রী বিভিন্ন বিজনেসম্যানদের সাথে চুক্তি করে বন্যপ্রাণী হত্যা করে বন উজাড় করে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাইছে। যখন জানতে পারলেন তখন সিজার এবং ডিরেক্টর খুব অবাক হলেন এবং সেটা প্রতিরোধ কিভাবে করবেন সেটা ভাবতে লাগলেন। সিজার নানা রকম অপরাধের সাথে জড়িত থাকলেও তিনি তখন একজন সঠিক মানুষ হয়ে উঠলেন। প্রথমবারের মতো তার কাছে মনে হলো তার যে ক্ষমতা, সে ক্ষমতা কিছুই নয় ক্ষমতাসীন দলের কাছে। নিজেকে খুব নগণ্য মনে হলো তার। সে তখন শক্তি হিসেবে বেছে নিলেন তার করা সিনেমাকে। সে আদিবাসী সকলের সাথে পরামর্শ করলেন এবং বললেন, আমরা তাদের কিছুই করতে পারবো না, কিন্তু ক্ষমতাসীন দল যদি তাদেরকে অন্যায়ভাবে মেরেও ফেলে তাহলে তারা প্রস্তুত আছে কিনা। সমস্ত আদিবাসী সম্মত হলেন, তারা প্রস্তুত। এবং সেই দৃশ্য লুকিয়ে ভিডিও শুট করবেন পরিচালক। অন্যায়কে দমাতে তারা নিজেদের জীবন বাজি রাখলেন এবং দুর্নীতিবাজ পুলিশের হাতে একে একে সবাই নিহত হলেন। আলিয়া সিজার, যিনি নিজেও একজন অপরাধী, সেও দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করলেন, হয়ে উঠলেন একজন সত্যিকারের নায়ক। পরিচালক জীবন বাজি রেখে সবকিছুর ভিডিও ধারণ করলেন। এইবার শুরু হলো আসল খেলা। দেশের বিভিন্ন সিনেমা হলে ক্ষমতাসীন দলের একজন রাজনৈতিক কর্মী, যিনি বড় সুপারস্টার, তার সিনেমা প্রদর্শনী হবে। কিন্তু পুরো একটা প্রদেশে সেই নায়কের সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিলেন সিজারের সহকর্মীরা। সিজারের আত্মত্যাগের কারণ দেশের মানুষের কাছে পৌঁছাবার জন্য জনগণ সুপারস্টারের সিনেমা দেখানো হবে না বলে হইচই করতে লাগলেন। কিন্তু সিজারের সহকর্মীরা জোর জবরদস্তি করে সিজারের সেই বাস্তব ঘটনার সিনেমা জনগণকে দেখতে বাধ্য করলেন। সিনেমার শেষের দিকে এসে সবাই হতবাক হয়ে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সিজার মৃত্যুর আগে ভিডিও শুটে বলে গিয়েছেন, দেশবাসী, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের হত্যা করা হলো। সিনেমা দেখার পর সবার মনে বিদ্রোহ জেগে উঠল এবং বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পড়লেন এবং বিদ্রোহ শুরু করলেন, যার কারণে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। একটি 3 ঘন্টার সিনেমা
একজন নেত্রীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিল। অন্যায় করে কখনো পার পাওয়া যায় না। আপনি কারো প্রতি অন্যায় করলে আপনার ধ্বংস অনিবার্য। সুতরাং ভালো মানুষ হতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। এইবার শোনা যাক একটি সিনেমার ক্ষমতা কতটুকু সেটা নিয়ে কিছু কথা। সিনেমা একটি শক্তিশালী মাধ্যম যা মানুষের আবেগ, কল্পনা এবং চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজে সংস্কৃতি, রাজনীতি এবং মানব জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রথমত, সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো তার গল্প বলার ক্ষমতা। একটি ভালো সিনেমা এমন গল্প বলে যা দর্শকদের মনের গভীরে ছোঁয়া দেয়। এটি কখনো ভালোবাসার কথা বলে, কখনো সংগ্রামের কথা বলে, আবার কখনো জীবন থেকে অনেক কিছু হারানোর কথা বলে। গল্পের সাথে সঙ্গতিপূর্ণ চিত্রগ্রহণ, শব্দ এবং সঙ্গীত এই অভিজ্ঞতাকে আরও গভীর এবং মনে রাখার মতো করে তোলে। দ্বিতীয়ত, সিনেমা সামাজিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। বিভিন্ন সময়ে চলচ্চিত্র নির্মাতারা সমাজের অবিচার, বৈষম্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে সিনেমা তৈরি করেছেন। উদাহরণস্বরূপ, নেলসন ম্যান্ডেলা বা মালালা ইউসুফজাইয়ের মতো ব্যক্তিত্বের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্রগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সমাজে পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করেছে। তৃতীয়ত, সিনেমা বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল। এটি বিশ্বজুড়ে মানুষের কাছে বিভিন্ন জাতি, ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে। একটি দেশ বা সমাজের জীবনযাত্রা, রীতিনীতি এবং ঐতিহ্য বুঝতে সিনেমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে। তবে সিনেমার ক্ষমতা শুধুমাত্র ইতিবাচক নয়, কখনো কখনো এটি ভুল বার্তা প্রচার করতেও সক্ষম হয়। সহিংসতা, ঘৃণা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও এটি ব্যবহৃত হতে পারে। তাই একজন দর্শক হিসেবে আমাদের সচেতন থাকা গুরুত্বপূর্ণ, যাতে আমরা যে সিনেমাগুলো দেখি তার প্রভাব সম্পর্কে সচেতন থাকি। সব মিলিয়ে সিনেমা মানুষের অনুভূতি জাগ্রত করা থেকে শুরু করে সমাজে পরিবর্তন আনা পর্যন্ত বহুমুখী ভূমিকা পালন করতে পারে। এটি শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম নয়, বরং মানবতার একটি মিরর, যা আমাদের নিজেদের দিকে তাকানোর সুযোগ করে দেয়।